আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৮৬তম পর্ব। পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হলো। রামদা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তার গায়ে সাদা শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ। লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে। পদ্মজার শান্ত থাকা দেখে লতিফা বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই তার কাজ। লতিফা নিজের কপালের ঘাম মুছে মিনমিনিয়ে বলল, জসিমের লাশটা কিতা করাম। পদ্মজা কলপারে পা রেখে শান্ত স্বরে বলল, এত বড় দেহ দুজন মিলে কিছুই করতে পারবো না। রিদওয়ান কুকুরটা ঘরে আছে না? লতিফার খুব ঘাম হচ্ছে। সে বিড়বিড় করে বলল, তোমারে দেখা আমার ডর লাগতাছে পদ্ম। লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসল, বলল, তুমি কখনো খুন করনি? পদ্মজা শীতল চোখে তাকায়। লতিফা মাথা নাড়িয়ে বলল, না, করি নাই। শুধু দেখেছ? হ। রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জসিমরে খুন করছে। কলপাড়ের এক পাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে। পদ্মজা বালতির পাশে বসল। পদ্মজার কথা শুনে লতিফার বুক ছ্যাদ করে ওঠে। সে ২ কদম এগিয়ে এসে চাপা স্বরে বলল, ইতা কিতা কও পদ্ম? রিদু ভাইজানে জানলে? লতিফাকে কথার মাঝে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, কিছুই হবে না, বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবে। পদ্মজা রামদা বালতির ভেতর রাখল। সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে। লতিফা কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত। পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে বলল, যা বলেছি করো বুবু। লতিফা জবাবে কিছু বলল না। সে উল্টো দিকে ঘুরে অন্দরমহলে চলে গেল। চারদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদ আছে। জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। তাদেরও কি পদ্মজার মতো শীত অনুভব হয় না? শিশির পড়ছে, মৃদু বাতাসও রয়েছে। তীব্র ঠান্ডায় মাটিও যেন কাঁপছে। শুধু কাঁপছে না পদ্মজা। শীতের দানব তার শরীর ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। পদ্মজার বুকের ভেতর একটা উষ্ণ অনুভূতি ছুটে বেড়াচ্ছে। সেই উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রামদায়ের সাথে লেগে থাকা জানোয়ারের রক্ত ধুয়ে পরিষ্কার করে দেয় পদ্মজা। তারপর অন্দরমহলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই রিদওয়ানের দেখা মিলল। রিদওয়ান তার দিকে ছুটে আসছে। চোখে মুখে ক্রোধ স্পষ্ট। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। ঠোঁটে হাসি ফুটিয়ে রিদওয়ানকে স্বাগত জানালো। রিদওয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরে বলল, বেশ্যা মাগি, মরার ইচ্ছে জাগছে তোর? পদ্মজা রিদওয়ানকে বাধা দিল না। সে ঠোঁটে হাসি ধরে রাখল। রিদওয়ান পদ্মজার হাসি দেখে ভটকে যায়। পরক্ষণেই রেগে গিয়ে আরো জোরে চেপে ধরে পদ্মজার গাল। কিটমিট করে বলল, জন্মের মতো হাসি বন্ধ করে দেব। পদ্মজার চোখ উল্টে আসতেই রিদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। পদ্মজা ২-৩ বার কাশল। তারপর রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। রিদওয়ানের শরীর রাগে কাঁপছে। সে পদ্মজার ব্যবহারে হতবম্ব। পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই। রিদওয়ান দ্রুত গতিতে অন্দরমহলের ভেতরে চলে গেল। লতিফা দরজার সামনে দাঁড়িয়েছিল। রিদওয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মজার কাছে। লতিফাকে দেখে পদ্মজা কোনো কারণ ছাড়াই বলল, শিকার তাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি। লতিফা শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। খলিল টয়লেটে যাচ্ছিলেন। রিদওয়ানকে অস্থির হয়ে মজিদ হাওলাদারের ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। রিদওয়ান মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় জোরে শব্দ করল। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, অস্থির হয়ে আছে। মজিদ হাওলাদার সবে মাত্র শুয়েছেন। দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্ত হলেন। তিনি চোখে চশমা পরে দরজা খুললেন। ততক্ষণে খলিল হাওলাদারও সেখানে উপস্থিত হয়েছেন। তিনি রিদওয়ানকে ডাকলেন,
রিদু আব্বা। রিদওয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখল। দরজা খোলার শব্দ হতেই সে সামনে তাকায়। মজিদ কিছু বলার পূর্বে রিদওয়ান 2 হাত ঝাঁকিয়ে মজিদকে বলল, আমার কথা তো কোনোদিন শুনেন না। পদ্মজা কি করছে খবর রাখছেন? খলিল 2 তলায় ওঠার সিঁড়িতে তাকিয়ে বললেন, এই সেরি আবার কোন কাম করলো? মজিদ উৎসুক হয়ে রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান এক হাত দিয়ে অন্য হাতের তালুতে থাপ্পড় দিয়ে বলল, খুন করেছে, খুন। জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে। মজিদ ও খলিল চমকালেন। রিদওয়ান গলার জোর বাড়িয়ে বলল, খুন করেও একদম স্বাভাবিক আছে, মনে ভয় ডর নেই। রামদা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বুঝতে পারছেন কাকা? আপনার অনুমতি নাই বলে ওই মাগিরে আমার সহ্য করতে হলো, নয়তো ওরে আমি কলপাড়েই গেথে আসতাম। মজিদ হাওলাদার কি বলবেন বুঝে উঠতে পারছেন না। আচমকা এমন একটা খবর পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছেন। রিদওয়ান গলার জোর আরো বাড়ালো, পদ্মজার হাতে অস্ত্র উঠে গেছে কাকা, অস্ত্র। ওদিকে আমিরের খবর নাই। পাতাল ঘরের দরজায় নতুন তালা দিয়ে চাবি নিয়ে ভেতরে বসে আছে। খাবারও কেউ নিয়ে যায় না, নিতেও আসে না। ভেতরেও কি করতেছে তাও জানি না। ও নিজে মরবে, আমাদেরও মারবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমির পদ্মজা দুজনই আমাদের জন্য হুমকি কাকা। বুঝতেছেন না কেন? আজকের ঘটনার পরও কি বুঝবেন না? সময় থাকতে আপনি দুজনের কবর খোঁড়ার অনুমতি দেন। বৃহস্পতিবার দুপুর 1:40। পূর্ণা দুপুরের নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে কিছুটা দূরে অবস্থিত গোলাপ গাছটির পাশে বসে রয়েছে। গোলাপ গাছটি তার ভীষণ প্রিয়। এই গাছটি তার মন খারাপের সঙ্গী, একাকিত্বের সাথী। প্রেমা পূর্ণার পিছনে এসে দাঁড়ালো, কিন্তু পূর্ণা টের পেল না। সে অন্যমনস্ক। তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। প্রেমা পূর্ণার কাঁধে হাত রাখে। পূর্ণা চমকে ওঠে। প্রেমাকে দেখে বুকে 3 বার থুতু দিল। তারপর বলল, ভয় দেখালি কেন? কখন ভয় দেখালাম? কখন ভয় দেখালাম না? প্রেমা ভ্রুকুঞ্চন করল। পূর্ণা বলল, কি দরকার বল। পূর্ণার ব্যবহার দেখে বিরক্তি ধরে গেছে প্রেমার। সে তীব্র বিরক্তি নিয়ে বলল, বড় আম্মা খেতে ডাকছে, যা, আমি আসছি, আমার সাথে আসো। পূর্ণা রাগ নিয়ে বলল, যেতে বলছি যা তো। তুমি কি ভাবছিলে? মুচকি মুচকি হাসছিলে কেন? তোকে বলতে হবে? প্রেমা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, বলতে হবে। পূর্ণা মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, তর্ক করবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। সবসময় ঝগড়া করো কেন? আমি করি নাকি তুই বেয়াদবি করে আমাকে রাগাস? প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে নিল। তখনই পূর্ণা চট করে প্রেমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। প্রেমা পূর্ণাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলল, ছাড়ো, লাগবে না আমার আদর। পূর্ণা প্রেমাকে শক্ত করে ধরে রাখে। প্রেমার কাঁধে থুতুনি রেখে আহ্লাদি স্বরে বলল, কালকে তো সারা জীবনের জন্য চলেই যাব, রাগ করে না লক্ষ্মী বোন। পূর্ণার কথা শুনে প্রেমা চুপ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো। অবাক হয়ে প্রশ্ন করল, কোথায় যাবা? পূর্ণার ঠোঁট কামড়ে হাসল। প্রেমা জোর করে পূর্ণার থেকে ছুটে যায়। একটু দূরত্ব রেখে দাঁড়ালো। পূর্ণা সারা জীবনের জন্য চলে যাবে শুনে প্রেমা বিচলিত হয়ে পড়েছে। সে প্রশ্ন করল, বলো, কোথায় যাবা? পূর্ণা হাত দিয়ে ঢেউয়ের মতো করে বলল, অনেক দূরে, জায়গার নাম নেই। পূর্ণা হাসল। তার চোখে মুখে খুশি উপচে পড়েছে। প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙার পথে। পূর্ণা বলল, বিকেলে জানতে পারবি। এখন বললে কি সমস্যা? পূর্ণা হঠাৎ চোখ মুখ কঠিন করে বলল, বেশি কথা বলিস, আম্মা ডাকতেছে না, খেতে চল। কিন্তু পূর্ণা প্রেমাকে ধাক্কা দিয়ে তাড়া দিয়ে বলল, চল চল। বারান্দায় পা রাখার পূর্বে পূর্ণা ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। তার ভেতরে বাহিরে বসন্তের কোকিল কুহু করে ডাকছে। মনের বাগানে ফুটেছে শত রঙের ফুল।
সেই ফুলের মিষ্টি ঘ্রাণে তলিয়ে যাচ্ছে সে, হারিয়ে যাচ্ছে বারংবার ফেলে আসা অনাকাঙ্ক্ষিত মধুর ক্ষণে। সেদিন পূর্ণা হাওলাদার বাড়ি থেকে ফিরেই মোড়ল বাড়ির উঠানে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। বাসন্তী অনেক বুঝিয়েছেন যেন পূর্ণা ঘরে যায়। চারদিক ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার জন্য কয়েক হাত দূরের বস্তু চোখে পড়ছিল না। এমত অবস্থায় পূর্ণা উঠানে শিশির ভেজা মাটিতে বসেছিল। প্রেমাপ্রান্ত কেউ বুঝাতে পারেনি। বাসন্তী কেঁদে বলেছেন, আমি তোর আপন মানা, এজন্য আমার কথা শুনোস না। তাতেও পূর্ণার ভাবান্তর হলো না। সে যে বসে আছে তো আছেই, পাথর হয়ে গেছে। না শীত না বাসন্তীর কান্না, কিছুই ছুঁতে পারেনি। বিচ্ছেদের যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলেছে। মা সমতুল্য বড় বোনের সাথে মনোমালিন্য, ভালোবাসার পুরুষের সাথে বিচ্ছেদ কি করে সহ্য করবে? কি করে? বুকের ভেতরটায় আগুন দাউ দাউ করে জ্বলছে। সে কি করে তার বাসন্তীকে দেখাবে? সন্ধ্যার আজান পড়ার পরও যখন পূর্ণা ঘরে গেল না, তখন বাসন্তী ও প্রেমা উঠানে পাটি এনে বিছালো। তারপর পূর্ণাকে প্রেমা বলল, মাটিতে বসে থেকো না, পাটিতে বসো। কেন এমন করছো? বড় আপার সাথে কত খারাপ হলো, তার উপর তুমি এমন করছো। পূর্ণা আগের অবস্থানেই রইল। বড় আপার সাথে কত খারাপ হলো, কথাটি শুনে তার দুই গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। বাসন্তী এবং প্রান্ত পূর্ণাকে টেনে পাটিতে নিতে চাইল। পূর্ণা চিৎকার করে কেঁদে বলল, কি সমস্যা তোমাদের? আল্লাহর দোহাই লাগে, একটু শান্তিতে থাকতে দাও, নয়তো আমি কিছু একটা করে ফেলব। আমি আত্মহত্যা করব। আমার আর সহ্য হচ্ছে না। বাসন্তী ঘরে এসে চাপা সরে কাঁদতে লাগলো। পূর্ণার রুদ্রমূর্তির সামনে বেশিক্ষণ টিকে থাকার সাহস কারো হলো না। পূর্ণা যে ধাঁচের মেয়ে, সে নিজের ক্ষতি করতে দুইবার ভাববে না। বাসন্তী আত্মগ্লানিতে ক্ষয় হয়ে যাচ্ছেন। না পেরেছেন পদ্মজাকে অপবাদ থেকে বাঁচাতে, আর না পারছেন পূর্ণার কষ্ট কমাতে। সব ঘটনার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন। বারবার মনে হচ্ছে, হেমলতা থাকলে এসব কিছুই হতো না। বাসন্তী মা হিসেবে নিজেকে ব্যর্থ মনে করছেন। প্রেমা বাসন্তীকে কাঁদতে দেখেও দূরে দাঁড়িয়ে রইল। তার নিজেরও বুক ভারী হয়ে আছে। গ্রামবাসী ছিছি চিৎকার করছে। বাড়ি বয়ে এসে যাতা বলে যাচ্ছে। বড় বোন পদ্মজার সাথে মৃতমা হেমলতাকেও তারা ছাড়ছে না। সাথে মৃদুল পূর্ণার নাম তো আছেই। কিশোরী ছোট মনে আর কতক্ষণ সহ্য ক্ষমতা ধরে রাখা যায়? প্রেমার চোখ দুটি ছলছল করে ওঠে। চোখের জল গড়িয়ে পড়ার আগে দ্রুত মুছে ফেলল সে। চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে গেছে। পূর্ণা উঠান ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটির পাশে এসে বসল। গাছের পাতা আলতো করে ছুঁয়ে দিতেই 2 ফোঁটা শিশির ঝরে পড়ে মাটিতে। প্রেমা পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে বারান্দার ঘরে ঘুমিয়ে পড়েছে। বাসন্তী বারান্দার মুখে মোড়া নিয়ে বসে আছেন। পূর্ণাকে বাইরে রেখে তিনি ঘরে থাকতে পারবেন না। নিজের অজান্তে একসময় চোখ লেগে যায়। প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল। লাহারি ঘরের চারপাশ অন্ধকারে তলিয়ে আছে দেখে সে এগিয়ে আসে। অন্ধকারের জন্য পূর্ণাকে তার চোখেই পড়ছে না। তাই সে রান্নাঘরে গিয়ে একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে আসে। তারপর পূর্ণার পাশে এসে বলল, আপা ঘরে চলো। পূর্ণা রুক্ষ চোখে তাকায়। কাট কাট কণ্ঠে বলল, যা এখান থেকে। তাও প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর পূর্ণার চেয়ে কিছুটা দূরে থাকা মুরগির খুপড়ির ওপর হ্যারিকেন রেখে সে চলে যায়। রাত গভীর থেকে গভীরত হয়। পূর্ণা গোলাপ গাছটি ছেড়ে লাহারি ঘরের বারান্দায় যায়। সেখান থেকে আবার গোলাপ গাছের সামনে আসে। রাত বাড়ার সাথে কষ্টগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। আক্ষেপের ভারে শরীর ভার হয়ে আসছে। লাল বেনারসি পরার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? পায়ে আলতা দেওয়া হবে না? হবে না একটা সংসার, যে সংসারে মৃদুল হবে কর্তা আর সে হবে কর্ত্রী? মৃদুল কেন তাকে বুঝলো না? মৃদুল কি তাকে ভালোবাসেনি?
কখনো মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা? অসহ্য যন্ত্রণায় তার ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলতে। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ। বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। লাহারি ঘরে টিনের ছাদে টুপটুপ শব্দ হচ্ছে। পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে, মৃদু কাঁপছেও। তবুও তার ইচ্ছে হচ্ছে না ঘরে যেতে। হঠাৎ একজোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয়। পূর্ণা থমকে যায়। সে টের পায় কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। পূর্ণা চট করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার চোখে মুখে কোনো পরিবর্তন ঘটল না। সে অন্যদিকে ফিরে তাকালো, তারপর আবার আগন্তুকের দিকে তাকালো। না, সে সত্যি দেখছে, মৃদুল এসেছে। এই কুয়াশা জড়ানো রাত, টুপটুপ শিশির আর হারিকেনের হলুদ আলোর সাক্ষী। বিধ্বস্ত বিপর্যস্ত মৃদুল ঘায়েল করা চাহনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকে। সেই চাহনির তীরে বিদ্ধ পূর্ণার বুকে স্পন্দন থেমে গিয়েছিল। থেমে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ। মৃদুল যখন অস্পষ্ট স্বরে ডাকল, পূর্ণা, তখন পূর্ণার সম্বিত ফিরল। সে আবিষ্কার করল মৃদুলের উপস্থিতি। মৃদুলের চাহনি তার মনের রাগ ক্ষোভ পানি করে দিয়েছে। এ কেমন শক্তি! তবে মৃদুলের কণ্ঠ শুনে অভিমানের পাহাড়টা যেন মজবুত হয়ে দাঁড়িয়েছে। অভিমানের ভারে পূর্ণা বাজখাই কণ্ঠে বলল, কি চাই? মৃদুল মাথা নত করে ঠায় দাঁড়িয়ে থাকে। সে কোনো জবাব দিতে পারল না। পূর্ণা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন মৃদুলের পাশ কাটিয়ে চলে যেতে চায়। মৃদুল পথ আটকে দাঁড়ায়, তার মাথা নত। পূর্ণা বলল, কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন? আপনার তো এতক্ষণে নিজের বাড়িতে থাকার কথা ছিল। মৃদুল কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না, গলায় আটকে আসছে। সে পূর্ণার চোখের দিকে তাকালো। তার চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। পূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফর্সা মানুষের এই এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায়। তখন দেখে খুব মায়া হয়। পূর্ণা গলার স্বর নরম করে বলল, কি বলবেন বলুন, বলে বিদায় হন। কত নির্দয়ভাবে পূর্ণা বিদায় হতে বলল। মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর কথা সে আগে কখনো শোনেনি। সঙ্গে সঙ্গে মৃদুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে তার ভুলের ক্ষমা কি করে চাইবে বুঝতে পারছে না। সারাদিন সে অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে পূর্ণাকে শুধু মন নয়, তার সুখের চাবিও দিয়ে বসে আছে। কখন কি করে তার এত বড় ক্ষতি হয়ে গেল সেও বুঝতে পারেনি। ভেবেছিল পূর্ণাকে এই মুখ আর দেখাবে না। কিন্তু রাতের আধার, পাহাড়সম যন্ত্রণার সূচ নিয়ে যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে, সে আর স্থির থাকতে পারল না। উল্কার গতিতে হাওলাদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারল পূর্ণার নিজের বাড়ি চলে গিয়েছে। মৃদুল আর দেরি করেনি। কুয়াশার স্তর ভেদ করে ছুটে আসে প্রিয়তমার বাড়ি। কিন্তু এই মুহূর্তে মনের মণিকোঠায় জড়িয়ে রাখা প্রিয়তমাকে দেখে তার কথা হারিয়ে গেছে। হারিয়ে গেছে সত্তা। নিজ সত্তা হারিয়ে কাউকে ভালোবাসতে নেই, এ ক্ষতি কখনো পূরণ হয় না। কিন্তু প্রেমিক মন কি আর এত কিছু বোঝে? মৃদুলের চোখে পানি দেখে পূর্ণার গলা জড়িয়ে আসে। সে গোপনে ঢোক গিলল। মৃদুল তার কান্না আটকে বলল, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না পূর্ণা। পূর্ণা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তখন মৃদুল তাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল, এখন সেও এর প্রতিশোধ নিবে। পূর্ণা বলল, কিন্তু আমি আপনাকে চাই না। আমার সাথে যাকে মানায় না, আমি তার ধারের কাছেও থাকতে চাই না। পূর্ণার উচ্চারিত এক একটা শব্দ মৃদুলের বুক ছিঁড়ে ফুটো করে দেয়। সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে বলল, আমি তখন বুঝি নাই, আমি আমার রাগ সামলাইতে পারি নাই। মৃদুলের কথার ধরন এলোমেলো। সে ভীষণ অস্থির। সে যেন নিজের মধ্যে নেই।
পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার তেজ ঊর্ধ্বে রেখে বলল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়ের কাছে আসতে গেলেন কেন? রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে? মৃদুল কি বলবে কি করবে বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল। পূর্ণার পায়ের তলার মাটি শিরশির করে ওঠে, মাথা চক্কর দিয়ে ওঠে, সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন মাথার উপর বরফের পাহাড় ধসে পড়েছে। মৃদুল কান্নামাখা স্বরে বলল, আমি কখন এমন হয়ে গেলাম পূর্ণা? তুমি আমারে কোন নদীতে নিয়া ঝাঁপ দিলা? নদীর একুলো পাই না, ওকুলো পাই না। তুমি হাত ছাইরা দিলেই মরণ, ধইরা রাখো আমারে। মৃদুলের আকুল আবেদন শুনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় টনটন করে ওঠে। তার অভিমানের পাহাড় মুহূর্তে ধসে যায়। মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেলল? এই জাদু কখন হলো? এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা মৃদুলের সামনে বসল। তার চোখ দুটি আবারও জলে পূর্ণ হয়ে ওঠে। সে মৃদুলের এক হাত শক্ত করে ধরে। মৃদুল বলল, পূর্ণা, আমি আর কোনো দিন এমন করতাম না, কোনো দিন না। এইবারের মতো মাফ কইরা দাও। যদি আর এমন করি তুমি আমারে আমার লুঙ্গি দিয়া শ্বাস আটকায়া খুন কইরো। মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশের মেঘ কেটে যায়। সে মৃদুলের হাতের ওপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। বিচ্ছেদের পরের পূর্ণ মিলন এত মধুর হয় কেন? পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। শেষ রাতের বাতাস শাসা করে উঠছে। লাহারি ঘরের বারান্দার চকিতে বসে আছে মৃদুল পূর্ণা। দুজনের মাঝে এক হাত দূরত্ব, হাড় কাঁপানো শীত। পূর্ণা ঠক ঠক করে কাঁপছে। মৃদুল মৃদু ধমকের স্বরে বলল, কখন থাইকা কইতাছি, ঘরে যাও। পূর্ণা কাঁপছে ঠিকই, তবে তার মুখে হাসি। সে ঠোঁটে হাসি ধরে রেখে বলল, কাঁপতে ভালো লাগে আমার। অসুস্থ হইয়া যাইবা তো। শরীর মরা মানুষের মতো ঠান্ডা হইয়া গেছে, কিছু হবে না। মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে। একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কি করে সহ্য করতে পারে? ফজরের আজান পড়ার খুব বেশি সময় নেই। ফজরের আজানের পূর্বে মৃদুলকে তার আত্মীয়র বাড়িতে পৌঁছাতে হবে। ফজরের নামাজের পরই ট্রেন আসবে। মৃদুল চৌকি থেকে নেমে বলল, আমি যাই এখন। মৃদুলের কণ্ঠে জড়তা, সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো। মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, আসবেন তো? মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো। পূর্ণার দুই গালে হাত রেখে বিভ্রম নিয়ে বলল, বৃহস্পতিবার বিকালের মধ্যেই আয়সা পড়ুম, আর শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকা হইব। মৃদুল নিকা শব্দটা খুশিতে বাকবাক্কুম হয়ে উচ্চারণ করে। পূর্ণা বলল, আপনার আম্মা রাজি না হলে? পুরা দুনিয়াটারে একপাশে রাইখা শুক্রবার আমি তোমারে বিয়া করাম। বিয়ার শাড়ি গয়না সব নিয়ে আসুম, তুমি খালি পোহর গুনতে থাহো। পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে, মৃদুলের বউ হবে। সুদর্শন বাউন্ডুলে রাগী ছেলেটার বউ। ভাবতেই বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল আমোদে গলায় বলল, এখন যাও, লেপের তলে ঢুইক্কা ঘুম দাও। তোমারে ধরছি না সাপড়ে ধরছি বুঝা যাইতাছে না, এত ঠান্ডা। যাও, ঘরে যাও। টর্চ নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল ঝাঁকি দিয়ে ভাব নিয়ে বলল, আমি মিয়া বংশের স্যারা। দুনিয়াতে এমন কিছু নাই যে আমার পথ আটকাইব। যেমনে আইসি অমনেই যামো। পূর্ণা ফিক করে হেসে দিল। গেইটের কাছাকাছি এসে পূর্ণা বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদুল হেসে মাথা নাড়ল, ইশারায় আশ্বস্ত করল সে তাড়াতাড়ি আসবে। গেইটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল। বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি। সে কথাটি না বললে বড় ভুল হয়ে যাবে। মৃদুল পূর্ণার সামনে এসে দাঁড়ালো, খুব কাছাকাছি।
পূর্ণাও উৎসুক হয়ে আছে, সেও কি যেন শুনতে চাইছে। মৃদুল তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজালো, তারপর ডাকলো, পূর্ণা। মৃদুলের কথার সাথে মুখ থেকে ধোঁয়া বের হয়। পূর্ণা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মৃদুল পূর্ণাকে একবার দেখল, তারপর লাহারি ঘরের দিকে তাকালো, তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি ছাড়া এই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা। মৃদুলের প্রতিটি কথা এত মধুর কেন মনে হচ্ছে পূর্ণার? তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে। এখানে শুধু সে, মৃদুল, প্রেম, প্রেম আর প্রেম। পরক্ষণে মৃদুল বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতেই হয়। পূর্ণা চোখে জল নিয়ে হেসে ওঠে। তার রেশমি কালো চুল মৃদু বাতাসে উঠছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণের পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে। রাতের অন্ধকারের নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনের অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের উপর রাত তার নিজস্ব ক্ষমতা ফলায়। ফলস্বরূপ মৃদুলের মনের জানালায় উকি দেয় নিষিদ্ধ সব আবদার। যখন মৃদুলের নিজের মনের চাও বুঝতে পারল সে, জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান শয়তান। পূর্ণা হতবম্ব হয়ে যায়। সে চোখ মুখ বিকৃত করে বলল, শয়তান কে? আমি? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলল, না না, তুমি হইবা কেন? মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল, দেখো, আমার চারপাশে শয়তান ঘুরতাছে। পূর্ণা মৃদুলের চারপাশ দেখে বলল, কোথায়, কিভাবে দেখলেন? মৃদুল অসহায় চোখে তাকায়, অনেকক্ষণ তাকিয়েই থাকে। তারপর বলল, আমার তোমারে চুমু খাইতে ইচ্ছা করতাছে। এটা তো শয়তানের কাম। মৃদুলের সহজ সরল স্বীকারোক্তি। পূর্ণার কান গরম হয়ে যায়, লজ্জায় চোখ নামিয়ে ফেলে। মৃদুল অস্থির হয়ে বলল, আমি যাইতাছি। কথা শেষ করেই মৃদুল ঘুরে দাঁড়ায়। গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করল, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কুটি কুটি হয়ে যায়। পূর্ণা পায়ে আলতা দিয়ে প্রেমাকে বলল, ভালো দেখাচ্ছে না? প্রেমা পূর্ণার উপর ভীষণ রেগে আছে। সে তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, কথা বলবো না তোমার সাথে। ওমা, আমি আবার কি করলাম? আম্মা এত রান্না বান্না করছে, আর তুমি পুরো বাড়ি নতুন করে গোছালে, এখন আবার সাজতে বসেছ। কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণা ঠোঁট টিপে হাসল। 2 ডজন লাল কাচের চুড়ি 2 হাতে পরে বলল, আমি কি আর কখনো সাজিনি? এবার আলাদা মনে হচ্ছে। সেটা তোর দোষ। আপা, বলো না, বিরক্ত করবি না তো। প্রেমার রাগে পায়ে গটগট শব্দ তুলে সোজা রান্নাঘরে চলে গেল। এখন সে বাসন্তীকে চাপ দিয়ে সব জেনে নিবে। প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ ভালো লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মৃদুল পূর্ণার আলতা দেয়া পা খুব পছন্দ করে। যতবার পূর্ণা আলতা দিয়েছে মৃদুল ততবার প্রশংসা করেছে। পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে যত্রতত্র। চোখ বুঝলেই সেদিনের রাতটা ধরা দেয় ছবির মতন। মৃদুল চলে যাওয়ার পরদিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। 2 বোনের মনোমালিন্য শেষ হয়েছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল, পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি। তাই পূর্ণা সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে, আর ফিরেই দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণার সাক্ষাৎ করতে চায়। পদ্মজার অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে নাকি খুঁজতে হবে। পূর্ণা মাথায় ঘোমটা টেনে নিল, তারপর চিৎকার করে বাসন্তীকে বলল, বড় আম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তীর জবাব আসে, যাস না এখন। কিন্তু চঞ্চল পূর্ণা কি কারো কথা শোনার মেয়ে? সে দৌড়ে পালাতে চায়। গেটের কাছে এসেই হোঁচট খেয়ে পড়ে যায়। বড়ই কাটা পড়েছিল,
সেই কাঁটা তেষ্টাভাবে পূর্ণার হাতে প্রবেশ করে। কিঞ্চিত রক্ত বেরিয়ে আসে। তাতেও দমবার পাত্রী নয় সে। কাঁটা বের করে দ্রুত মোড়ল বাড়ি ছাড়ল। বেশ কিছুক্ষণ হাঁটার পর পূর্ণার মনটা হঠাৎ করে বিতৃষ্ণায় ভরে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে মোড়ল বাড়ির দিকে তাকালো। গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে তাদের ঘরের ছাদ দেখা যাচ্ছে।